Assalamu alaikum to all of you and welcome to my channel Let's Ready for NEET with ncert আজকে আমরা ক্লাস 12 এর বায়োলজি চ্যাপ্টার 1 রিপ্রোডাকশন ইন অর্গানিজমটা পড়ব। এই চ্যাপ্টারটাকে আমরা দুটো ভিডিওতে শেষ করব। ফার্স্ট যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটার মধ্যে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এটাকে সম্পূর্ণ করব এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা ছোট পার্ট আমরা পড়ব। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইভেন্টস ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন এর আগে পর্যন্ত আমরা শেষ করব। তো চলো শুরু করা যাক। আর এই ভিডিওটা যেটা আমরা করতে চলেছি, এই ভিডিওটা যারা নিট অ্যাসপিরেন্ট তাদের জন্য খুবই তাদের জন্য হেল্পফুল হবে, কারণ আমরা জানি যে এনটিএ সে তো এনটিএ এনসাইটি থেকে কোয়েশ্চেন করবে, আর এনসাইটি থেকে যদি কোয়েশ্চেন করে এনসাইটির লাইনগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের বায়োলজির স্কোরটা 300-র ওপর হতে আমাদের খুব হেল্পফুল হবে। যারা প্রিভিয়াস ইয়ার যারা নিট পেয়ে গেছে তাদের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে তারা বলবে যে সাজেশন দেবে এনসাইটটিকেই ভালো করে পড়তে। তো আমরা এনসাইটটাকে ভালো করে পড়ি এবং আমরাও নিটের দিকে একটু এগিয়ে যাই। লেটস রেডি ফর নিট উইথ এনসিআরটি। চলো, ইচ অ্যান্ড এভরি অর্গানিজমস ক্যান লিভ অনলি ফর সার্টেন পিরিয়ড অফ টাইম। প্রত্যেকেই সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্যই পৃথিবীতে এসেছে। এবার এখানে যেটা দেওয়া আছে লাইনটা দেখো, দ্য পিরিয়ড ফ্রম বার্থ টু ন্যাচারাল ডেথ, দ্য পিরিয়ড ফ্রম বার্থ টু ন্যাচারাল ডেথ ইজ অফ অ্যান অর্গানিজম রিপ্রেজেন্টস দ্য লাইফ স্প্যান। তাহলে বার্থ থেকে ন্যাচারাল ডেথ হবে, সেটা হবে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ নয়, ন্যাচারাল ডেথের যে লাইফ স্প্যান, যে সময়, এটাকে আমরা লাইফ স্প্যান বলবো। নেক্সট এখানে একটা লাইন আছে যেটা হচ্ছে কি, লাইফ স্প্যান অফ অর্গানিজমস ইজ নট নেসেসারিলি কোরিলেটেড উইথ দেয়ার সাইজ। তার লাইফ স্প্যানটা সাইজের ওপর ডিপেন্ড করবে না। আমরা ভাবতে পারি, আমাদের এমনি সাধারণভাবে আমরা যদি ভাবি তাহলে আমাদের মনে হবে যে অনেক বড় সাইজে তাদের ক্ষেত্রে লাইফ স্প্যান বেশি হবে, আর যারা ছোটো তাদের ক্ষেত্রে লাইফ স্প্যান কম হবে, এরকম ধারণা ঠিক নয়। কারণ এখানে ইনসার্টে একটা পরের পেজে যেটা ছবিটা দিয়েছে, যে এখানে এই যে ক্রো আর প্যারট প্রায় সেম সাইজ, কিন্তু দেখো ক্রো 15 বছর বাঁচে আর প্যারট 140 বছর বাঁচে, তাহলে সাইজটা ডিপেন্ডেন্ট নয়। এনসাইটিতে আরেকটা উদাহরণ দেওয়া আছে ম্যাঙ্গো ট্রি আর পিপল ট্রি। এনসাইটিতে ম্যাঙ্গো ট্রি আর পিপল ট্রির উদাহরণ দেওয়া আছে যে ম্যাঙ্গো ট্রির যে লাইফ স্প্যান সেটা পিপল ট্রির থেকে কম হয়, কিন্তু তাদের সাইজের ডিফারেন্স রয়েছে। তাহলে আমাদের এই ধারণাটা ভুল যে সাইজই একটা সাইজ কোনো ফ্যাক্টর নয়, মানে লাইফ স্প্যানের জন্য সাইজ ছোট বড় কোনো ব্যাপার নয়। এটা দিয়েছে ম্যাঙ্গো ট্রি আর পিপল ট্রির উদাহরণটাও এখানে দেওয়া আছে, দেখে নিও। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট এখানে লাইন আছে যে নো ইন্ডিভিজুয়াল ইজ ইমমর্টাল। কেউই মানে ইমমর্টাল নয়, কেউই একদম পৃথিবীতে একদম সারা জীবনের জন্য আসেনি, সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। তবে একটা এক্সেপশন আছে, যারা সিঙ্গেল সেল অর্গানিজম তাদের ক্ষেত্রে ওদের নাকি ডেথ হয় না, মানে এটা ওই সেন্সে নয়, এটা ডেথ হয়, কিন্তু আসলে ওদের যেহেতু সেল ডিভিশনই রিপ্রোডাকশন, সেই জন্য ডেথ হয় না, এই কথাটা বলা হয়। এখানে বলা হয়েছে যে ভাস্ট অফ দ্য নাম্বার অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস স্পেসিস হ্যাভ এক্সিস্টেড অন আর্থ। এটা এতটা মানে স্পেসিস রয়েছে অ্যানিম্যাল প্ল্যান্টে, এটা কীভাবে হয়, এটা কিসের জন্য আছে, আর এর কন্টিনিউটিটা কেন বজায় আছে, তার কারণ হচ্ছে রিপ্রোডাকশন। ওকে, তাহলে এর পরবর্তী পেজে আমরা চলে যাব। এর পরের পেজে যেটা আছে সেটা হচ্ছে তোমার এই বিভিন্ন রকম যে ইয়েগুলো রয়েছে, ছবিগুলো আছে, এগুলো তোমার এনসাইটেতে যে এদের যে লাইফ স্প্যানগুলো দেওয়া ছিল না, আমি লিখে রেখেছি, তোমরা টুকে নিতে পারো। এলিফ্যান্টদের ক্ষেত্রে যেমন এলিফ্যান্ট 60 থেকে 75 বছর বাঁচে, তারপরে রোজ 10 বছর হবে। ক্রো 15 বছর বাঁচে, প্যারট তো দেওয়াই আছে 140, তারপরে বাটারফ্লাই 1 থেকে 2 উইক, ডগ হবে 25 ইয়ার্স, তারপরে ব্যানানা ট্রি হবে 25 বছর, কাউ হবে 25 বছর, ফ্রুট ফ্লাই 1 মান্থ অনলি, হর্স হবে 50 ইয়ার্স, ক্রোকোডাইল 60 ইয়ার্স, রাইস প্ল্যান্ট 4 মান্থ, টর্টওয়াইজ 100 থেকে 150 ইয়ার্স, ব্যানানা ট্রি হবে 200 থেকে 300 বছর, বট গাছ 200 থেকে 300 বছর বাঁচে। বট গাছের আমরা আত্মকথা পড়তাম, সেই জন্য অনেক পুরনো। চলো এরপরে আমরা ডেফিনেশন পড়ব, রিপ্রোডাকশনের ডেফিনেশন। তাহলে রিপ্রোডাকশনের ডেফিনেশন কি? রিপ্রোডাকশন is defined as a biological process in which an organism কি করে gives rise to young ones or offspring similar to itself। তাহলে অফস্প্রিং দেবে প্যারেন্টাল যৌন বা কোনো একটা কী বলবো কোনো একটা স্পেসিস এবং তার সেম দেবে,
কী দেবে, সিমিলার ইফ সেলফ, যে বায়োলজিক্যাল প্রসেসের মধ্যে হবে সেটাই হচ্ছে তাহলে তোমার কি রিপ্রোডাকশন। ওকে, এবার রিপ্রোডাকশনের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রিপ্রোডাকশন কী করে, এনেবলস দ্য কন্টিনিউটি অফ স্পেসিস জেনারেশন আফটার জেনারেশন, জেনারেশন আফটার জেনারেশনে মানে স্পেসিসের যে মানে কন্টিনিউটিটাকে বজায় রাখে কে, রিপ্রোডাকশন। ওকে, এবার রিপ্রোডাকশনের কিছু ফ্যাক্টর আমরা দেখবো এখানে। রিপ্রোডাকশন, the organism's habitat, internal physiology and several factors are collectively responsible for how they reproduce। তাহলে কী কী এখানে ফ্যাক্টর রয়েছে, এক নম্বর হচ্ছে অর্গানিজমস হ্যাবিটেট, দুই নম্বর হচ্ছে তাদের ইন্টারনাল ফিজিওলজি এবং আরও কিছু ফ্যাক্টর রয়েছে যাদের কালেকটিভলি তারা কী করে, হেল্প করে রিপ্রোডাকশনের, তারা কালেকটিভলি হেল্প করে। এবার চলো এই রিপ্রোডাকশনের দুটো ভাগ পড়ব, এটা হচ্ছে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন আর এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কী হবে না, একটা সিঙ্গেল প্যারেন্ট ইনভলভ হবে এবং সেটাতে উইথ অর উইদাউট দ্য ইনভলভমেন্ট অফ গ্যামেট ফর্মেশন। তাহলে গ্যামেট ফর্মেশন হতেও পারে আবার নাও হতে পারে, এরকম যেন ভেবে না বসা হয় যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে গ্যামেট ফর্মেশন হবে না, এরকম নয়। উইথ অর উইদাউট গ্যামেট ফর্মেশন, যেমন জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, ওগুলো তো গ্যামেট না, গ্যামেট তৈরি হয়, তাহলে ওগুলোও তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, তাহলে গ্যামেট ফর্মেশন হতে পারে। তারপরে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশন দুটো অপোজিট সেক্স, when two parents of opposite sex participate in the reproduction process and also involve the fusion of male and female gametes, it is called as sexual reproduction। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে দুটো অপোজিট সেক্স পরস্পর ইনভলভ হবে, ঠিক আছে, আর গ্যামেট প্রোডাকশন করবে। চলো এবার আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ভাগে একটু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটাকে পড়ি। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে যেটা ফার্স্ট প্যারা আছে এখানে, এটা পড়িনি। ইন দিস মেথড এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল প্যারেন্ট ইজ ক্যাপাবল অফ প্রডিউসিং একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল প্যারেন্ট ক্যাপাবল অফ প্রডিউসিং অফস্প্রিং। অ্যাজ এ রেজাল্ট অফস্প্রিং দ্যাট আর প্রডিউসড আর not only identical but also exact copies of their parent। এই exact copies of their parent এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ক্লোন বলা হয়। এই ক্ষেত্রে ক্লোন টার্মটা ব্যবহার করা হয় টু ডিসক্রাইব মরফোলজিক্যালি অ্যান্ড জেনেটিক্যালি মানে আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়ালস, মরফোলজিক্যালি অ্যান্ড জেনেটিক্যালি সিমিলার ইন্ডিভিজুয়ালস, এটাকে বলা হচ্ছে তোমার এটাকে ক্লোন বলা হয়। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যারা করে তাদেরকে ক্লোন বলা হয়। ওকে, নেক্সট চলো যেটা আছে সেটা হচ্ছে তোমার let us see how widespread asexual reproduction is among different groups of organism। Asexual reproduction is common among single cell organism and in plants and animals with relatively simple organization। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মেনলি কাদের ক্ষেত্রে দেখা যায়, যারা সিঙ্গেল সেল অর্গানিজম হয়, তাহলে যারা সিঙ্গেল সেল অর্গানিজম হয় অ্যান্ড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, এবং যাদের রিলেটিভলি সিম্পল অর্গানাইজেশন হয়, আর সাধারণত সিঙ্গেল সেল অর্গানিজমদের ক্ষেত্রে দেখা যায়, যেমন প্রোটিস্ট অ্যান্ড মোনেরান্স আমরা জানি এরা সিঙ্গেল সেল। তাহলে এদের ক্ষেত্রে তোমার কী হবে, এদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যাবে। এদের ক্ষেত্রে প্যারেন্টাল যে সেলটা থাকবে, প্যারেন্টাল সেলটা তোমার কী হবে, সেল ডিভিশন হয়ে গিভ রাইজ টু ইন্ডিভিজুয়ালস হবে। তাহলে দুটো ইন্ডিভিজুয়ালস তৈরি করবে, গিভ রাইজ করে প্যারেন্টাল যেটা রয়েছে প্যারেন্টালটা। ওকে, তারপরে চলো পরের পেজে প্যারেন্টাল অর্গানিজম গিভ রাইজ টু ইন অর্গানিজম সেল ডিভিশন ইজ ইটসেলফ এ মোড অফ রিপ্রোডাকশন। আমরা ক্লাস 11 যেটা ফার্স্ট চ্যাপ্টার ছিল, যেটা লিভিং ওয়ার্ল্ড ছিল, সেখানে আমরা পড়েছিলাম যে সেখানে একটা কনসেপ্টটা ছিল, সেটা সরাসরি লাইনটা ছিল না, যে যারা ইউনিসেলুলার অর্গানিজম তাদের ক্ষেত্রে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন আর মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, ইনক্লুসিভ ইভেন্ট, তার একই, মানে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশনটা যারা ইউনিসেলুলার অর্গানিজম, এবং এখানে মনেরা প্রোটিস্টা, ওদের ক্ষেত্রে গ্রোথটাই রিপ্রোডাকশন, একই ব্যাপার, একই ঘটনা। তাহলে এদের ক্ষেত্রে সেই জন্য আগে আমরা পড়লাম ওদেরকে কী বল, ওদের ডেথ হয় না, সেই কথাটা বলা হলো আর কি, সেই জন্য ওটা বলা হয়েছিল। তারপর চলো, ম্যানি সিঙ্গেল সেল অর্গানিজম রিপ্রোডিউস বাই বাইনারি ফিশনের মাধ্যমে কিছু অনেক সিঙ্গেল সেল অর্গানিজম রয়েছে যারা বাইনারি ফিশনের মাধ্যমে করে। যেমন উদাহরণ বাইনারি ফিশনকে দেখায় আমাদের বাইনারি ফিশন। তাহলে ম্যানি সিঙ্গেল সেল অর্গানিজম রিপ্রোডিউস বাই বাইনারি ফিশন। উদাহরণ কি, উদাহরণ হচ্ছে অ্যামিবা আর প্যারামোসিয়াম। অ্যামিবা কার মধ্যে পড়বে, প্রোটিস্টার মধ্যে পড়বে। অ্যামিবা হচ্ছে
অ্যামিবয়েড প্রোটিস্টা প্যারামেসিয়াম পড়বে, প্যারামেসিয়াম প্রোটিস্টার আন্ডারে পড়বে। তাহলে অ্যামিবা প্রোটিস্টা এরা বাইনারি ফিশন করে। কীভাবে বাইনারি ফিশন করে তার আগের পেজে যেটা দেখলাম মানে বাইনারি ফিশনের প্রসেসটা, এখানে বাইনারি ফিশনের প্রসেসটা এখানে দেওয়া আছে। এ দেখো অ্যামিবার বাইনারি ফিশনটা প্রসেসটা কি না, প্রথমে এদের যে নিউক্লিয়াসটা রয়েছে সেই নিউক্লিয়াসটা যে সিম্পল যেরকম মানে সেল ডিভিশন ঘটে, সেল ডিভিশন যে প্রসেস মাইটোসিস সেগুলো ঘটবে। এখানে দেখো বাইনারি ফিশনের যে প্রসেসটা রয়েছে, প্রথমে এই সেলটা নিউক্লিয়াসটা প্রথমে নিউক্লিয়াসের ক্যারিওকাইনেসিস হবে, নিউক্লিয়াস ক্যারিওকাইনেসিস হয়ে গেল। তারপর দেখো এখানে দেখো এখানে ফারো সৃষ্টি হয়েছে, এই যে ফারো হয়েছে, এই ফারো থেকে আস্তে আস্তে সেটা সাইটোকাইনেসিস হয়ে দুটো ডিফারেন্ট সেলে পরিণত হয়ে গেল। ফারো সৃষ্টি হয়ে দুটো ডিফারেন্ট সেলে পরিণত হয়ে গেল। তাহলে এটা গেলো তোমার, এটা তো বাইনারি ফিশন। এরপরে আমরা ওখানে পড়বো ওই পরের পেজে আমরা পড়বো বাডিং কাদের দেখা যায়, ইস্টের ক্ষেত্রে দেখা যায়। দেখো ইস্টের ক্ষেত্রে কি হয়, ওদের ইস্টের ক্ষেত্রে বাডিং দেখা যায়। বাডিংয়ের ক্ষেত্রে কি হয়, একটা এই দেখো এটাকে যে বাড, এভাবে আস্তে আস্তে এই যে এটা বাডটা তৈরি হয়, এই বাডটা আস্তে আস্তে ওখান থেকে সেপারেট হয়ে যাবে এবং ওটা নতুন একটা অফস্প্রিং তৈরি করবে। তাহলে ইস্টের ক্ষেত্রে বাড দেখা যায়। তাহলে ইস্ট যেটা রয়েছে, ইস্টটা কোন কার আন্ডারে পড়বে, ইস্ট হচ্ছে একটা ফানজাই, স্যাক্কারোমাইসিস সেরেভিসি ইউনিসেলুলার ফানজাই, একটা ইউনিসেলুলার ফানজাই হচ্ছে ইস্ট। ওকে, এখানে দেখো ইস্টের কথা এখানে বলা আছে, ইস্টটা একটা ইউনিসেলুলার ফানজাই। ইস্ট তাহলে কী করে, ইস্টের বাডিং দেখা যায়, ইস্টের বাডিং হয় স্যাক্কারোমাইসিস সেরেভি। ওকে, ইস্টে তাহলে বাডিং হয়। ওকে, এখানে পড়লাম যে ইস্টে দেখো ইস্টের বাডিং দেখা যায় ইন ইস্ট, বা এদের বাডিং দেখা যায়। ওকে, চলো তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এবার জুস্পোর কাদের দেখা যায়, মেম্বার্স অফ কিংডম ফানজাই অ্যান্ড সিম্পল প্ল্যান্ট সাচ এস অ্যালগি রিপ্রোডিউস থ্রু স্পেশাল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে কি না, এদের ক্ষেত্রে এই যে মেম্বার্স অফ কিংডম ফানজাই, এদের ক্ষেত্রে তোমার দ্য মোস্ট কমন স্ট্রাকচার আর জুস্পোর ইউজুয়ালি মাইক্রোস্কোপিক হতে পারে, এটা মাইক্রোস্কোপিক হয় এবং মোটাইল হয়। তাহলে মাইক্রোস্কোপিক হবে, মোটাইল হবে। কাদের দেখা যায় জুস্পোর, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অফ কনিডিয়া, জুস্পোর, পেনিসিলিয়াম। তাহলে কনিডিয়া কাদের দেখা যায়, পেনিসিলিয়ামের। নাম্বার 2 দেখা যায় বার্ডস, হাইড্রা একটা অ্যানিমেল, কি হাইড্রা কার আন্ডারে পড়বে, কোন ফাইলামে পড়বে, হাইড্রা পড়বে নিডারিয়ান্স, হাইড্রা হচ্ছে নিডারিয়ান্স। গেমিউলস দেখা যায় স্পঞ্জ কি পরিফেরা, তাহলে এরা তোমার গেমিউলস দেখা যায়। দেখো এখানে যে ছবিগুলোতে আছে, দেখো এই যে ছবিটা দিয়ে আছে, এই ছবিটাতে এই দেখো বাইফ্ল্যাজেলেটেড, তাহলে এটা ক্লামাইডোমোনাসের উদাহরণ দেওয়া আছে, ক্লামাইডোমোনাস, জুস্পোর অফ ক্লামাইডোমোনাস, এটা বাইফ্ল্যাজেলেটেড জুস্পোরটা কি, এটা বাইফ্ল্যাজেলেটেড জুস্পোর, মোটাইল, চলো রেণু, মোটাইল। ওকে, নাম্বার বিতে যে ছবিটা দেওয়া আছে এটা একটা পেনিসিলিয়ামের ছবি দেওয়া আছে। দেখো পেনিসিলিয়ামের যে ছবিটা দেওয়া আছে, পেনিসিলিয়ামের কনিডিয়া ছবি দেওয়া আছে, এগুলো হচ্ছে কনিডিয়া, যেগুলো হচ্ছে কনিডিয়া। দেখো এটা হচ্ছে ইউনিসেলুলার, আমার লেখা আছে এটা ইউনিসেলুলার, তাহলে কনিডিয়া হচ্ছে ইউনিসেলুলার। এবার এটা অ্যাসপারজিলাস স্পিসিসে দেখা যায়। এবার একটা কোয়েশ্চেন এসেছিলো, এটা এনসার্টের বাইরে ছিল, এখানে আমি এটা লিখে রেখেছি এনসার্টের যে কোয়েশ্চেনটা। এখানে দেখো অ্যালবুগো নামক একটা স্পিসিস আছে, তাদের ক্ষেত্রে ওদের কনিডিয়াটা মাল্টিসেলুলার, কিন্তু পেনিসিলিয়ামের যে কনিডিয়াটা সেটা হচ্ছে কি পেনিসিলিয়াম আর অ্যাসপারজিলাস, এদের ক্ষেত্রে কনিডিয়াটা ইউনিসেলুলার হয়, এটা একটা ইম্পর্টেন্ট। এবার চলে যাও নাম্বার 3, বার্ডস ইন হাইড্রা। দেখো হাইড্রা দেখো বার্ড থেকে এটা সেপারেট হয়ে গিয়ে নতুন একটা হাইড্রা উৎপন্ন হবে, নতুন একটা হাইড্রার অফস্প্রিং তৈরি হবে। এদের একটা মাউথ থাকে, এদের এটা ফুড ক্যাপচারিংয়ে সাহায্য করে। আচ্ছা, নাম্বার ডিতে যেটা আছে এটা হচ্ছে তোমার গেমিউলস, স্পঞ্জের গেমিউলস থাকে। দেখো আমার এখানে লেখা আছে এই যে রিজিয়নটাকে, এটাকে বলা হয় মাইক্রোপাইল, আর যে কাঁটার মতো অংশগুলোকে এগুলোকে বলা হয় স্পিকিউল বলা হয়। আর এই যে ভিতরের যে সেলগুলো, এই যে ভিতরের যে সেলগুলো, এগুলোকে বলা হয় আর্কিওসাইট সেল বলা হয়। ওকে, তাহলে এখান থেকে এটুকুই জানার ছিল। তারপরের পেজে চলে যাও। আচ্ছা, তারপরের পেজে যদি যাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এবার যেটা পড়বো সেটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আচ্ছা, তাহলে ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা ইজ নাথিং, মানে ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা, এখানে একটা লাইন আছে, দেখো আমরা বলছি, এখানে একটা কোয়েশ্চেন আছে, তার আগে কোয়েশ্চেনটা তোমাদেরকে আলোচনা করি। আর ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা কি, প্ল্যান্টদের ক্ষেত্রে হবে, এটাও অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর অ্যানিম্যালদের ক্ষেত্রে সেটা অ্যাসেক্সুয়াল শব্দটা ব্যবহার করা হয়, আর প্ল্যান্টদের ক্ষেত্রে ভেজিটেটিভ শব্দটা ইউজ করা হয়। ভেজিটেটিভ রিপ্রোডাকশনটাও একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনেরই পার্ট।
ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্ট। এখানে একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা দেখো, তোমাদের কোয়েশ্চেনটা বলছি। এখানে যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনটা আমি এই করে দিচ্ছি, পয়েন্ট করছি, এই যে এই কোয়েশ্চেনটা বলছে, ইজ দ্য টার্ম ক্লোন অ্যাপ্লিকেবল ফর দ্য অফস্প্রিং ফর্মড বাই ভেজিটেটিভ রিপ্রোডাকশন? মানে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের ফলে যে অফস্প্রিংগুলো তৈরি হবে তাদেরকে কি ক্লোন বলা যাবে? কি বলা যাবে কি তাদেরকে? হ্যাঁ, তারাও ক্লোন হবে, কারণ সেটাও অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা রেফারেন্সটা আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো রেফারেন্সটা এটা তৈরি করেছি। ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইজ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড ক্লোন ইজ অলসো অফস্প্রিং অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আচ্ছা, এবার এখানে পটেটো দেওয়া আছে, দেখো পটেটোর এক্সাম্পল দেওয়া আছে শেষ লাইনে, যেটা পটেটোর এক্সাম্পল দেওয়া আছে। A potato tuber may yields more than one plants and all the descendants are clones. তাহলে এখানে পটেটো টিউবার এখনই পড়বো আমরা, চলো এখনই পড়ছি। তাহলে এদের ক্ষেত্রে পটেটোর যে টিউবারটা থাকে, পটেটোর টিউবার, সেটা হচ্ছে কি একটা অ্যাসেক্সুয়াল, ওটা হচ্ছে ক্লোন। ওকে, পটেটো টিউবারটা হচ্ছে তোমার ক্লোন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন হবে পটেটো টিউবার। ওকে, চলো এবার লাইনগুলো পড়ছি। এখানে যে লাইনগুলো রয়েছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, আমি এখানে বলে দিলাম যে while in animals and other simple organisms the term asexual reproduction is used unambiguously, দ্ব্যর্থহীনভাবে, সেটা প্ল্যান্ট অ্যানিমেলদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন শব্দের ব্যবহার করা হয়, আর in plants the term vegetative reproduction is frequently used. In plants, the units of vegetative vegetative propagation such as runner, rhizome, sucker, tuber, offset bulb are also capable of giving rise to new offspring. আচ্ছা, ঠিক আছে, তাহলে these structure are called vegetative propagules. এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এসেছিল একবার কোয়েশ্চেনটা, দ্য ইউনিট অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইজ কল্ড, তাহলে কি? প্রোপাগিউলস। ওকে, তারপরের পেজে আমরা চলে যাব, এটা হয়ে গেল। তারপরের পেজ যেটা রয়েছে, ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড দ্য টার্ম অ্যাবাউট দ্য স্ক্রাউজ অফ ওয়াটার, ওয়াটারকে যে নিয়ে ফেলে, স্ক্রাউজ করে ফেলে যে ওয়াটারকে, ওয়াটার বডিজ আর অ্যাবাউট দ্য টেরর অফ বেঙ্গল। আমাদের এই পশ্চিমবঙ্গের টেরর, অন্য কোনো রাজ্যের নয়, আমাদেরই পশ্চিমবঙ্গের টেরর বলা হয়, টেরর অফ বেঙ্গল বলা হয় কাকে? ওয়াটার হায়াসিন্থ, কচুরিপানা, ইচোরনিয়া, ওয়াটার হায়াসিন্থ, এটাকে আমাদের টেরর অফ বেঙ্গল বলা হয়। কেন বলা হয়? কারণ হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনভেসিভ উইডস ফাউন্ড গ্রোয়িং wherever there is স্ট্যান্ডিং ওয়াটার। যেখানে স্ট্যান্ডিং ওয়াটার পাবে সেখানে এটা গ্রো করবে, এবং ইট ড্রেন্স অক্সিজেন, ফ্রম দ্য ওয়াটার হুইচ লিডস টু দ্য ডেথ অফ দ্য ফিশ। মাছগুলো মারা যায়। এখানে আমরা ক্লাস ওই শেষের দিকে ইকোলজিতে আমরা এ সম্পর্কে ডিটেলসে আরও আছে ভালো করে, সেখানে পড়বো, তো এখানে অত কিছু দেওয়া নাই। তাহলে এটা স্ক্রাউজ অফ ওয়াটার, তার কয়েকটা কারণ হচ্ছে কি, অক্সিজেনকে ড্রেন করে আর মাছগুলো মারা যায়। আচ্ছা, ঠিক আছে, ইট ইজ ইন্টারেস্টিং টু নো দিস প্ল্যান্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া। এটাকে রানী ভিক্টোরিয়া ভারতে এনেছিলেন। দিস প্ল্যান্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বিকজ অফ ইটস বিউটিফুল ফ্লাওয়ার্স অ্যান্ড শেপ অফ লিভস। এর পাতার সৌন্দর্য এবং ফ্লাওয়ার, সাদা সাদা খুব সুন্দর পাতা হয়, এবং এই কারণে একে ভারতবর্ষে নিয়ে আসা হয়েছিল। সিন্স ইট ইজ propagate vegetatively at a phenomenal rate and spread all over the water in a short period of time, it is difficult to get rid of them. এদেরকে একদম সম্পূর্ণ নির্মূল করা যাবে না, তার কারণ এটার ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয় ফিনোমেনাল রেটে। ওকে, নেক্সট যে প্যারাটা রয়েছে, এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, এসব কোয়েশ্চেনগুলো দেখে নেবে তোমরা। পটেটো, সুগার ক্যান, ব্যানানা, জিঞ্জার, ডালিয়া, এদেরকে কিভাবে কাল্টিভেট করা হয়, এদের কাল্টিভেশনের যে প্রসেস সেটা। তারপরে চলে যাও, ওটাখানে আমরা যাবো না। এবার দেখো এদের ক্ষেত্রে বার্ডস
বার্ডস অর আই কলস পটেটো টিউবার, এদের ক্ষেত্রে পটেটোদের ক্ষেত্রে তোমার টিউবার বলা হয়। রাইজোমসদের ক্ষেত্রে ব্যানানাদের রাইজোম দেখা যায়, আর জিঞ্জারের রাইজোম দেখা যায়। এটা ওকে, আমি এটা পড়ে নিচ্ছি, তারপরে আচ্ছা আগে ছবিটা বুঝিয়ে তোমাদের এটা পড়াচ্ছি। এর এর আগের পেজে ছবিগুলো ছিল, দেখো এই যে ছবিটা ছিল পটেটো আই, এই পটেটোর যে আই আছে, এটাকে পটেটোর আইটা আসলে কি অ্যাক্সিলারি বার্ড। পটেটোর যে আই সেটা আসলে কি একটা অ্যাক্সিলারি বার্ড, ওদের জার্মিনেটিং আই বার্ডস থাকে। তাহলে পটেটো তো আমরা জানি মৃদুকটক কাণ্ড, ওটা হচ্ছে আসলে কাণ্ড। তাহলে পটেটোর এটা কি দেখা যায়, তাহলে পটেটোর দেখা যায় আই অফ পটেটো, এটা একটা ভেজিটেটিভ প্রোপাকিউলস। নাম্বার 2 হচ্ছে রাইজোম, জিঞ্জার আর ব্যানানার দেখা যায়, ওইখানে আছে ব্যানানার, এদের দুজনের তোমার কী দেখা যায়, রাইজোম দেখা যায়। এদের অ্যাডভেন্টেটিয়াস রুট বা অস্থানিক মূল দেখা যায়, বার্ডস দেখা যায়, নোটস দেখা যায়। ওকে, এখানে একটা আছে, তারপরে আছে বুলবিল অফ অ্যাগেভ, ঝুপড়ি আলু। এই বুলবিল অফ অ্যাগেভ বা ঝুপড়ি আলু, এরা আসলে নাথিং বাট মডিফাইড ফ্লোরাল বার্ডস। তাহলে ফ্লোরাল বার্ডস আর স্যুট অ্যাপিক্যাল মেরিস্টেম থেকে তৈরি হয়, আমরা জানি স্যুট অ্যাপিক্যাল মেরিস্টেম থেকে তৈরি হয় ফ্লোরাল বার্ড। তাহলে ওদের যদি ক্রোমোজোম সংখ্যা দেখি, নাম্বার অফ ক্রোমোজোম ইন ফ্লাওয়ার অ্যান্ড নাম্বার অফ ক্রোমোজোম ইন লিফ অ্যান্ড বুলবিল সেম হবে। এটা ভেজিটেটিভ প্রোপাকিউলসের ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেম হবে। ওকে, তারপরে দেখো বায়োফ্রাইলাম, পাথরকুচি গাছের ক্ষেত্রে দেখো এদের অ্যাডভেন্টেটিয়াস বার্ডস দেখা যায়, এবং এটা প্রোপাগেশনে সাহায্য করে। এদের এই যে এগুলো নচেস বলা হয়, এই নচ থেকে ওদের কী তৈরি হয়, ওদের মূল তৈরি হয়, এবং সেখান থেকে একটা নতুন ইন্ডিভিজুয়ালস তৈরি হয়। তারপর হচ্ছে নাম্বার 3 হচ্ছে ওয়াটার হায়াসিন্থ, আমরা যেটাকে ইচোর নিয়ে এখনই পড়লাম, টেরর অফ বেঙ্গল। এই অফসেট দেখা যায়, এটা একটা কোশ্চেন এসেছিল সালে, যে এই অফসেটের মধ্যে কী ধরনের ডিভিশন দেখা যায়, তাহলে এটা মাইটোটিক ডিভিশন হবে। ওকে, তো এটা গেল। এবার এরপরে এর ডেসক্রিপশনটা একটু দেখে নিচ্ছি। এই যে ডেসক্রিপশন, সেটা হচ্ছে যে একবার রিডিং পড়ে নিই, তাহলে কী হলো যে বার্ডস অফ আই আর অফ পটেটো টিউবার, রাইজোমস ব্যানানায় জিঞ্জারে দেখা যায়। ওয়েন ইউ কেয়ারফুলি ট্রাই টু ডিটারমাইন দ্য সাইটস অফ অরিজিন অফ নিউ plantlets in the in the plants listed above, you will notice that invariably arises nodes present in the modified stem of these plants. তাহলে এদের সবারই নোড থেকে, যেগুলো তোমার মেনলি তোমাদের এগুলো সবগুলোর নোড থেকে মেনলি এগুলো তৈরি হয়। তাহলে নোডস প্রেজেন্ট ইন দ্য মডিফাইড স্টেম অফ দিস প্ল্যান্টস, when the nodes come in contact with the damp soil or water, they produce new roots and new plants. আচ্ছা, তাহলে নিউ প্ল্যান্টস তৈরি করে। সিমিলারলি যারা অ্যাডভেন্টেটিয়াস রুট বার্ডস অফ দ্য নচেস, আমরা বায়োফার্মের ছবিতে আমরা পড়ে ফেলেছি, বায়োফার্মদের মার্জিন থেকে ওদের নচেস থেকে নতুন মূল তৈরি হয়, এবং সেখান থেকে নতুন একটা পাথরকুচি বা বায়োফার্ম তৈরি হয়। ওকে, it is interesting to note that asexual reproduction is the common method of reproduction in organisms that are really simple organization. আমরা পড়লাম যে সিম্পল অর্গানাইজেশনের ক্ষেত্রে asexual reproductionটা দেখা গিয়েছিল। তাহলে algae and fungi and this like algae fungi that they shift to sexual reproduction just before অনসেট অফ অ্যাডভার্স কন্ডিশন। তাহলে এমনি সিম্পল যখন ফেভারেবল কন্ডিশন হবে তখন এরা সবাই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করবে, কিন্তু যখন তাদের আনফেভারেবল কোনো ডাইভার্স কন্ডিশন হবে তখন তারা আবার সেক্সুয়াল রিপ্রোডাকশনও করতে পারে। কীভাবে করবে সেখানে ডিটেলস দেওয়া নেই। এবার চলো, এসেক্সুয়াল রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ সেক্সুয়াল মোডস অফ রিপ্রোডাকশন আর এক্সিবিটেড বাই হায়ার প্ল্যান্টসদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বোধ দেখা যায়। চলো এবার শুরু করা যাক সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনভলভস দ্য ফর্মেশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেল গ্যামেট তৈরি হবে। নাম্বার 1 কন্ডিশন, সেটা হতে পারে সেম ইন্ডিভিজুয়ালসের মধ্যে, হতে পারে ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালসের মধ্যে। সেম ইন্ডিভিজুয়ালসের মধ্যে হলে তাকে আমরা কি বলবো, বাইসেক্সুয়াল, আর যদি ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালসের মধ্যে হয় তাদেরকে ইউনিসেক্সুয়াল বলবো। মনোসিয়াস, ডায়োসিয়াস এসব ব্যাপারগুলো চলে আসবে। তাহলে এটা গেল মনোসিয়াস, ডায়োসিয়াস এইসব হবে। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনভলভস ফর্মেশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস আইদার বাই দ্য সেম ইন্ডিভিজুয়ালস অর বাই দ্য ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস অফ অপোজিট সেক্স হতে হবে। এবার চলে যাও, এবার হচ্ছে
these these individuals, these gametes fused from zygote which developed from the new organisms in এবার এবার একটু কম্প্যারিজন পড়বো সেক্সুয়াল রিপ্রোডাকশনের সঙ্গে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইট ইজ মোর ইলাবোরেট, মোর কমপ্লেক্স, মোর স্লো প্রসেস অ্যাজ কম্পেয়ার টু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে স্লো প্রসেস, এটা মনে রাখলাম। because of the fusion of male and female gametes, sexual reproduction in a offspring are not identical to the parental। তাহলে আগে যেটা আমরা ক্লোনের ব্যাপারটা পড়েছিলাম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি পড়লাম, তাদের যে অফস্প্রিংগুলো হয় তারা নট অনলি আইডেন্টিক্যাল টু জেনেটিক্যালি অ্যান্ড মরফোলজিক্যালি তারা আইডেন্টিক্যাল, সেটা ক্লোন বলা হয়েছিল। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যাদের যে অফস্প্রিংগুলো তৈরি হবে সেগুলো আইডেন্টিক্যাল হবে না, প্যারেন্টের আইডেন্টিক্যাল হবে না, মরফোলজিক্যালি জেনেটিক্যালি সেম হবে না। কিছু সিমিলারিটি থাকতে পারে কিন্তু সেম হবে না। কেন হবে না? কারণ আমরা পড়েছি মিউসিসের মধ্যে ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভারের ফলে কি হয়, ভ্যারিয়েশন আসে, মিউটেশন আসে, যার কারণে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে ক্লোন শব্দটা আমরা ব্যবহার করতে পারবো না। তারপরে যেটা রয়েছে যে স্টাডি অফ ডাইভার্স অর্গানিজমস প্ল্যান্টস, এটা এই প্যারাটা অত বেশি ইম্পর্টেন্ট নয়, প্যারাটাকে বাদ দিয়ে দিলাম। তারপরে যে আছে এবার all organisms have to reach a certain stage of growth and maturity in their life before they reproduce sexually। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য অ্যাবেল হওয়ার আগে প্রত্যেকটা অর্গানিজমকে একটা স্টেজ অফ গ্রোথে অ্যান্ড ম্যাচিউরিটিতে যেতে হবে। সেই স্টেজটাকে বলা হয় জুভেনাইল ফেজ। অ্যানিম্যালদের ক্ষেত্রে সেটাকে বলা হবে জুভেনাইল ফেজ, আর প্ল্যান্টদের ক্ষেত্রে ওই স্টেজটাকে আবার বলা হবে ভেজিটেটিভ ফেজ। তাহলে এই ফেজটা হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ ফেজের আগের ফেজ। রিপ্রোডাক্টিভ যে ফেজটা হবে তার আগের ফেজ হচ্ছে এটা। তাহলে প্রত্যেকটা অর্গানিজমকে সেক্সুয়াল রিপ্রোডিউসিং হওয়ার আগে তাদেরকে একটা ফেজ অফ গ্রোথ অর ম্যাচিউরিটিতে যেতে হবে, যে ফেজটাকে আমরা বলবো কি হতে হবে, সেটা অ্যানিমেলদের ক্ষেত্রে সেটাকে আমরা বলবো জুভেনাইল ফেজ, আর প্ল্যান্টদের ক্ষেত্রে সেটা আমরা কি বলবো, অ্যানিমেলদের ক্ষেত্রে জুভেনাইল ফেজ, আর প্ল্যান্টদের ক্ষেত্রে সেটাকে আমরা ভেজিটেটিভ ফেজ বলবো। আর দিস ফেজ অফ ভেরিয়েবল ডিউরেশন ইন ডিফারেন্ট অর্গানিজম, এবং এই জুভেনাইল ফেজ এবং ভেজিটেটিভ ফেজটা বিভিন্ন অর্গানিজমের ক্ষেত্রে এদের যে ডিউরেশনটা সেটা বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, এখানে এবার এই লাইনটা একটু ইম্পর্টেন্ট। দ্য জুভেনাইল অ্যান্ড ভেজিটেটিভ ফেজ which marks the beginning of the reproductive phase can seen easily in the higher plants when they are come to flower। তাহলে জুভেনাইল আর ভেজিটেটিভ ফেজটা যদি একটা কোশ্চেন দেওয়া হয় এরকম যে দ্য বিগিনিং অফ দ্য রিপ্রোডাক্টিভ ফেজ ইজ মার্কড বাই, অ্যান্সারটা কী হবে, জুভেনাইল ফেজ অর ভেজিটেটিভ ফেজ হবে অ্যান্সার। ওকে, এটা ভালো কোশ্চেন ছিল। তারপরে এখানে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোকে এগুলো যে ম্যারিগোল্ড, রাইস, হুইট, কোকোনাট, ম্যাঙ্গো প্ল্যান্টদের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে কতক্ষণ ধরে সময় লাগে ফুল ফুটতে, সেগুলো একটু গুগলে সার্চ করে দেখে নেবে। তারপরে ইন সাম প্ল্যান্টস ওয়ার দ্য ফ্লাওয়ারিং অকার্স মোর দেন ওয়ান্স, কিছু ফ্লাওয়ার রয়েছে একের অধিক সময় তাদের ফুল ফোটে, তাদেরকে বাইএনিয়াল বলা হয়। আর কিছু আছে যারা বছরে একবারই ফোটে, তাদেরকে এক বছরজীবী বা অ্যানুয়াল বলা হয়। এটা এখনই আমরা পড়বো, এখনই আছে, তাহলে এটা আছে। তারপরে এবার এখানে কিছু এরিয়াতে এবার বলছে তোমার বাড়ির এরিয়াতে কিছু ফুল সম্পর্কে কালেক্ট করে সেখানে কী সময় ধরে তাদের ফ্লাওয়ার হয় সেগুলো দেখতে হবে, অত বাদ দাও। তারপরে ইম্পর্টেন্ট লাইনে চলে যাও। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এখানে প্ল্যান্ট, এটা স্কিপ করছি একটু। আচ্ছা, plants, the annual and biennial types show clear-cut vegetative and reproductive and senescent phase, but perennial it is very difficult to clarify this phase। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তাহলে এদের ক্ষেত্রে কি হলো, যারা
অ্যানুয়াল টাইপ অ্যান্ড বাইনিয়াল টাইপ প্ল্যান্টস, তাদের ক্ষেত্রে কী হবে, একটা ক্লিয়ার কাট তাদের যে এই ভেজিটেটিভ দশা, তারপরে রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেনেসেন্ট, এই তিনটে ফেজ একদম খুব স্পষ্ট, তাদের একদম স্পষ্ট হবে। কিন্তু যারা পার ইনিয়াল টাইপ হবে তাদের ক্ষেত্রে এই তিনটে ফেজকে আলাদা করে সেপারেট করা যাবে না। ডিফিকাল্ট টু ক্ল্যারিফাই দিস ফেজেস, এ ফিউ প্ল্যান্টস এক্সিবিট আনইউজুয়াল ফ্লাওয়ারিং ফেনোমেনন। এবার খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং সালের কোয়েশ্চেন, এবং এসেছে এরকম কোয়েশ্চেন, এর দিকে আমরা চলে এসেছি। সেটা হচ্ছে যে দেখো, ব্যাম্বু প্ল্যান্ট, ব্যাম্বু স্পেসিস ফ্লাওয়ার অনলি ওয়ান্স ইন দেয়ার লাইফ টাইম। এটা 2017, যত সম্ভব 17 না 18 কোয়েশ্চেন, যে ব্যাম্বু প্ল্যান্টটা তার পুরো লাইফ টাইমে এক বছরই, মানে এক বছর বলছি, একবারই সে ফুল দেয়। আমরা বাঁশ গাছ সকলে দেখেছি, কিন্তু বাঁশের ফুল বা ব্যাম্বুর ফুল দেখার সৌভাগ্য কতজনের হয়েছে কি জানি। যদি তোমাদের কারো হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি তো দেখিনি। তাহলে কি ব্যাম্বু স্পেসিস যারা আছে তাদের ক্ষেত্রে তোমার 50 থেকে 100 বছর পর ফুল ফোটে। তারপরে এরা কি করে, যখন অ্যান্ড লার্জ নাম্বার অফ ফ্রুটস, এদের ফলও দেয়, এবং তারপরে বাঁশ গাছের মৃত্যু হয়। এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর উদাহরণ এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে তোমার স্ট্রোবাইল্যান্থাস কুন্থিয়ানা, নীলা কুরাঞ্জি। এটা একটা মনোকার্পিক, এদের কার্পেল একটাই থাকে, মনোকার্পিক একটা ফ্লাওয়ার, এটা মনে রাখবে। মনোকার্পিক ফ্লাওয়ার, এই স্ট্রোবাইল্যান্থাস কুন্থিয়ানা ফ্লাওয়ার 12 বছর অন্তর ফুল দেয়। এবার এখানে একটা ইনফরমেশন দিয়েছে, বলছে যে সেপ্টেম্বর অক্টোবর 2006 সালে ফুল দিয়েছে। তাহলে 12 বছর দিলে কত সালে আবার দেবে? 6 আর 12 18, মানে 2018 সালে দিয়ে দিয়েছে। এবার এখানে তো মানে উঠিনি আর কি, পরে যখন পাবলিকেশন হবে তখন দিয়ে দেবে আর কি। তাহলে 2018 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুল হয়েছিল এই কাদের, এই যে নীলা কুরাঞ্জি বা স্ট্রোবাইল্যান্থাস কুন্থিয়ানা। এই স্ট্রোবাইল্যান্থাস কুন্থিয়ানাটা সাধারণত কি সাউথ ইন্ডিয়ান ফ্লাওয়ার, এখানে লেখা আছে দেখো। তারপরে এখানে দিয়েছেই যে নীলকেজি অ্যাজ মেনি অফ ইউ উড নো দ্য প্ল্যান্ট ফর flowered at September October 2006, it mass flowering transformed large tracts of hilly areas of Kerala, Karnataka, তাহলে কোথায় হচ্ছে, কেরালা, কর্ণাটক, নামগুলো মনে রাখবে, আসতে পারে কোয়েশ্চেন, কেরালা, কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু into blue stretches attracted a large number of tourists. In animals, the juvenile phase is followed by morphological and physiological changes prior to their reproductive behaviors. ওলানটা বলছি। তাহলে এই স্ট্রোবাইল্যান্থাস কুন্থিয়ানা বা নীলা কুরাঞ্জি 2006 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুটেছে, 2018 সালের সেপ্টেম্বর অক্টোবরে ফুটেছে। তাহলে এবার যদি বলে, এখন যদি কোশ্চেন দেয় 2021 সালের কোশ্চেন এরকম থাকে, আবার কত সালে ফুটবে, তাহলে অ্যান্সার কী হবে? 2018 + 12, তার মানে 2030 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে এই ফুলটা আবার ফুটবে। ওকে, আর এখানে যে লাইনটা ছিল, ইন animals juvenile phase is followed by morphological and physiological changes prior to the active reproductive behavior. এটা হচ্ছে যে, এটা কি বলছে যে মানে ভেজিটেটিভ ফেজ আর জুভেনাইল ফেজের পর রিপ্রোডাক্টিভ ফেজ আসার আগে প্রত্যেকটা অর্গানিজম কী করে, তাদের একটা ফিজিওলজিক্যাল এবং বিহেভিয়ারাল চেঞ্জ হয়, এবং সেই চেঞ্জগুলো আমরা হিউম্যান রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা দেখব কী চেঞ্জ হয়। প্ল্যান্টের যেটা প্ল্যান্ট রিপ্রোডাকশনের যে চ্যাপ্টার, সেখানে দেখবো সেই চেঞ্জগুলো কী হয়। আচ্ছা, ওটা আমরা যাচ্ছি না। তারপরে যে টপিকটা রয়েছে সেই টপিকটার দিকে চলে যাও। এই টপিকটাতে দেখো, এখানে কিছু সিজনাল ব্রিডার আর কন্টিনিউয়াস ব্রিডার এসবের কিছু কথা বলা আছে। এখানে দেখো বার্ডসের উদাহরণ দেওয়া আছে। এখানে একটা কোয়েশ্চেন করেছে, অ্যামাং অ্যানিমালস, ফর এক্সাম্পল বার্ডসরা কী করে, বার্ডস লে এগস অল থ্রু দ্য ইয়ার্স, তারা কি সারা বছর ডিম পাড়ে? এবার এরা বলছে না, ইউ উইল নোটিস দ্যাট বার্ডস লিভিং ইন দ্য নেচার লে এগস অনলি সিজনালি, যারা ন্যাচারালি তারা সিজনাল ডিম পাড়ে, এগ দেয়, এগ করে, তাহলে সেটা সিজনাল ব্রিড হবে। কিন্তু তারপরে আবার একটা কথা বলছে এরা, তারপরে বলছে হাউএভার বার্ডস ইন ক্যাপটিভিটি যারা রয়েছে, বার্ডস ইন ক্যাপটিভিটি অ্যাজ ইন পোলট্রি ফার্মস, তাদের ক্ষেত্রে ক্যান মেড টু লেগ থ্রু আউট দ্য ইয়ার, তাদের সারা বছর, তখন সেটা আবার
যারা কন্টিনিউয়াস ব্রিডারের মধ্যে ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে যারা ক্যাপটিভিটি, কোশ্চেনটা এরকমভাবে আসতে পারে, যদি ক্যাপটিভিটি হয় তাহলে সিজনাল ব্রিডার হবে, আর ন্যাচারাল পার্ট যারা হবে তাদের ক্ষেত্রে তারা ক্যাপটিভিটি হলে সেটা কন্টিনিউয়াস ব্রিডার হবে, আর যদি ক্যাপটিভিটি না বলে ন্যাচারাল বার্ড বলে তাহলে সেক্ষেত্রে সেটা সিজনাল ব্রিডার হবে। ওকে, আর তারপরে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এই প্যারাটা পুরোটাই ইম্পর্টেন্ট। এই প্যারাটাতে তারপরে দ্য ফিমেলস অফ প্ল্যাসেন্টাল ম্যামালস এক্সিবিট সাইক্লিক্যাল চেঞ্জেস ইন দ্য অ্যাক্টিভিটিস অফ ovaries and accessory ducts as well as hormones during reproductive phase. In non-primate mammals like cow, sheep, rats, deer, tiger, such cyclical changes during reproduction are called estrous cycle, whereas primates like monkey, apes and humans it is called menstrual cycle. এটা একটা ইম্পর্টেন্ট লাইন। তাহলে এটা এই যে লাইনগুলো, এটা পুরো প্যারাটা ইম্পর্টেন্ট, যে এখানে কি দ্য ফিমেলস অফ প্লাসেন্টাল ম্যামালস, যারা প্লাসেন্টাল ম্যামালসের ফিমেলস হয় তাদের ক্ষেত্রে, ফিমেলস অফ প্লাসেন্টাল ম্যামালসদের ওদের ক্ষেত্রে কি হয়, ওদের সাইক্লিক্যাল চেঞ্জেস হয় কিসের, ওভারির অ্যান্ড অ্যাক্সেসরি ডাক্টসের অ্যাজ ওয়েল অ্যাজ হরমোনস ডিউরিং রিপ্রোডাক্টিভ ফেজ। এটা আমরা হিউম্যান রিপ্রোডাকশন যখন পড়বো তখন ডিটেলসে পড়বো যে মেনস্ট্রাল সাইকেলটা কী ব্যাপার। আর এস্ট্রাল সাইকেলটা আমরা হালকা বলছি। এস্ট্রাল সাইকেলটা নন প্রাইমেট যারা হয় তাদের ক্ষেত্রে দেখা যায়, নন প্রাইমেটদের ক্ষেত্রে দেখা যায়। নন প্রাইমেটের মধ্যে এখানে দিয়ে আছে যেমন কাউ, এখানে নন প্রাইমেটের মধ্যে কাউ দেওয়া আছে, শিপস দেওয়া আছে, র্যাটস, ডিয়ার, ডগস, টাইগার, এদের ক্ষেত্রে দেখা যায়। এস্ট্রাল সাইকেলের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে ব্লিডিং হয় না, আর মেনস্ট্রাল সাইকেলের ক্ষেত্রে ব্লিডিংটা হয়। মেনস্ট্রাল সাইকেল মাঙ্কিদের দেখা যায়, এপদের দেখা যায় এবং হিউম্যানস দেখা যায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ম্যানি ম্যামালস স্পেশালি দোজ লিভিং ইন নেচার, natural wild condition exhibit such cycles only during favorable seasons in their reproductive phase and they are called seasonal fiddles. তাহলে এই সাইকেলগুলো যারা একটা সিজনে করবে, একটা ফেভারেবল সিজনে যারা এই সাইকেলকে করবে তাদের রিপ্রোডাক্টিভ ফেজে তাদেরকে বলবো সিজনাল fiddles. Many other mammals are কি হবে, mammals reproductively active throughout their reproductive phase and hence are called continuous breeder. তাহলে হিউম্যান হচ্ছে কন্টিনিউয়াস ব্রিডার, আর বাকি যারা উদাহরণ হলো কাউ, শিপ, র্যাট, ডিয়ার্স, ডগস, ওরা হচ্ছে তোমার সিজনাল ব্রিডার্স। আচ্ছা, আর কন্টিনিউয়াস ব্রিডার হচ্ছে আমরা। ওকে, এখান থেকে এটা হয়ে গেল। এর পরের পেজে দেখো দ্য এন্ড অফ রিপ্রোডাক্টিভ ফেজ কি বলা হয়। দ্য এন্ড অফ রিপ্রোডাক্টিভ ফেজ কি হবে, রিপ্রোডাক্টিভ ফেজ যদি শেষ হয়ে যায় সেই ফেজটাকে বলা হবে দ্য এন্ড অফ রিপ্রোডাক্টিভ ফেজ is called the end of reproductive phase is considered as one of the parameters of senescence or old age. বুড়ো হয়ে গেল, রিপ্রোডাক্টিভ ফেজ শেষ, তার লাইফ এবার শেষ হয়ে গেল, রিপ্রোডাক্টিভ ফেজ শেষ। দেয়ার আর concomitant changes in the body like এবার কী হবে, তাদের মেটাবলিজম স্লো হয়ে যাবে। ডিউরিং দিস লাস্ট ফেজ অফ লাইফ ওল্ড এজ আলটিমেটলি কী হবে, ডেথ হয়ে যাবে। এখানে আর একটা ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার এই যে প্যারাটা, লাস্ট প্যারাটা ইম্পর্টেন্ট। In both plants and animals, hormones are responsible for the transitions between three phases. Interaction between hormones and certain environmental factors regulate the reproductive process. তাহলে হরমোন একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, রেসপন্সিবল ফর ট্রানজিশন বিটুইন থ্রি ফেজেস। এই যে ফার্স্ট ফেজ কী হলো, জুভেনাইল ফেজ অ্যানিমেলদের ক্ষেত্রে, প্ল্যান্টদের ক্ষেত্রে ভেজিটেটিভ ফেজ। সেকেন্ড যে ফেজ হলো সেই ফেজটা হলো কি, সেকেন্ড ফেজটা হলো তোমার রিপ্রোডাক্টিভ ফেজ অ্যান্ড সেনেসেন্ট ফেজ। এই তিনটে ফেজেই হরমোনের গুরুত্ব খুবই হরমোনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্টারাকশন বিটুইন হরমোনস অ্যান্ড সার্টেন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস রেগুলেট দ্য রিপ্রোডাক্টিভ প্রসেস। ওকে, অ্যান্ড কি করে, অ্যাসোসিয়েটস বিহেভিয়ারাল এক্সপ্রেশন অফ অর্গানিজমস। তাহলে আমাদের টার্গেট এতটুকুই ছিল। আমরা ইভেন্ট ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন,
যেটা ছিল ইভেন্ট ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন, একদম আমরা এর পরের নেক্সট ভিডিওটাতে করব। এই পর্যন্ত তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। এবং তাহলে তোমরা দেখলে যে কীভাবে এনসারটি এরপরে যখন যে এনসারটি যেটা পড়ে নিলে তোমরা এর পরবর্তীতে যে কোনো একটা প্র্যাকটিসের বই পড়বে, ফিঙ্গার ট্রিপস, বালাজির যে কোনো একটা প্র্যাকটিস বই নিয়ে তোমরা এবার প্র্যাকটিস করতে থাকবে। এই ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই এনসারটিকে একবার রিডিং পড়ে নেবে এবং তারপরে প্র্যাকটিস সেকশনে চলে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড অ্যান্ড আসসালামু আলাইকুম।